1808 খ্রিস্টাব্দে এই পরমাণুটা আবিষ্কার করে ফেললেন কে? না, বিজ্ঞানী জন ডাল্টন। ধনাত্মক গোলকের মধ্যে ইলেকট্রন ঘোরাফেরা করছে, সেটা কে বলছেন? না 1904 খ্রিস্টাব্দে জে থমসন। এটাই হচ্ছে কি প্রাম্পগুলো, না প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, অস্থায়ী কণগুলো, না জর্জ স্টোনি কি করলেন? না এই যে ইলেকট্রনের নামকরণটা করলেন। সম্পর্ক একটা হচ্ছে আইসোটোপের সম্পর্ক আসছে, আর একটা আইসোডায়াফারের সম্পর্ক আসছে। Hey guys, welcome to our channel মিস্টার গণিত। মিস্টার গণিতের পক্ষ থেকে আমি বকর তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব অ্যাটমিক স্ট্রাকচারের পার্ট 1 নিয়ে। পার্ট 1 এ আমরা ফুল কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব এবং পার্ট 2 তে পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করব এবং এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত বছর রেলে এসেছিল সে বিষয়, এবং ওই টাইপসের কিছু প্রশ্ন আমরা আলোচনা করব পার্ট 2 এ। শুধু প্রশ্ন উত্তরের ওই ভিডিওটা হবে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কি atom and atomic structure। পরমাণুর গঠন। তো এই পরমাণুর গঠন বলতে গেলে যেটা আমাকে প্রথমে বলতে হবে সেটা হচ্ছে কি এই অ্যাটম সম্পর্কে। অ্যাটম বা পরমাণুটা কি এবং এর ইতিহাসটা কি আছে, হিস্ট্রি অফ অ্যাটম। পরমাণুর ইতিহাসটা কি আছে? আজ থেকে প্রায় 2500 বছর আগে পরমাণুটা একটু যদি বলি, আজ থেকে প্রায় 2500 বছর আগে গ্রিক দার্শনিক লিওসিপাস এবং তার ছাত্র ডিমোক্রিটাস দুজন মিলে পরীক্ষা নিরীক্ষা করছিলেন এবং তারা ধারণা দেন যে তারা একটা সন্দেহাতীত ভাবে ধারণা দেন, তবে কিন্তু প্রমাণ করে দেখাতে পারেননি। কি বলেছেন? না পরমাণু বা অ্যাটম তখন কিন্তু পরমাণু নয়, অর্থাৎ তখন সেটা কি পদার্থের কোন একটা ক্ষুদ্রতম কণ। অর্থাৎ যদি কি তারা কি বলেছেন, ডিমোক্রিটাস এবং লিওসিপাস তার ছাত্র কি বলছেন, না যদি আমরা কোনো পদার্থকে ভাঙতে থাকি, ভাঙতে এমন একটা পর্যায়ে চলে আসবো সেটাকে আর ভাঙা যাবে না। অর্থাৎ কোন একটি পদার্থকে যদি আমরা ভাঙতে থাকি, ভাঙতে এমন একটা পর্যায়ে চলে আসবো সেটা আর ভাঙা যাবে না। এটাই হলো অ্যাটম বা পরমাণু। এই অ্যাটম শব্দটি এসছে গ্রিক শব্দ অ্যাটমোস থেকে। এই গ্রিক শব্দ অ্যাটমোস এর অর্থ হচ্ছে কি অবিভাজ্য কণা। অর্থাৎ যেটাকে ভাঙা যায় না। কিন্তু তারা প্রমাণ করে দেখাতে পারেনি। কারা? আজ থেকে প্রায় 2500 বছর বলেছে, 2500 বছর আগে বিজ্ঞানী বা দার্শনিক লিওসিপাস এবং তার ছাত্র ডিমোক্রিটাস। তো এই লিওসিপাস এবং ডিমোক্রিটাস দুজনকে এই কথাই বলেন, তো তারা কিন্তু প্রমাণ করে দেখাতে পারেনি। তো তারা কি বলেছেন, এই অ্যাটমোস অর্থাৎ একটা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে কি অবিভাজ্য কণা, এবং যদি আমরা কোনো পদার্থকে ভাঙতে থাকি, ভাঙতে এমন একটা পর্যায়ে চলে আসবো সেটা আর ভাঙা যাবে না। এটাই হলো পরমাণু। তো তার পরবর্তীতে এই পরমাণু সম্পর্কে অর্থাৎ পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে আরো বিজ্ঞানীরা ধারণা দেন গ্রিক দার্শনিক এপিকিউরাস এবং রোমান দার্শনিক লুক্রেসিয়াস। তো এই লুক্রেসিয়াস এবং এপিকিউরাস দুজন মিলেই আবার কিন্তু এই লিওসিপাস এবং ডিমোক্রিটাস যেটাই বলেছেন তাদের কথাই তারা বলেন যে হ্যাঁ ওনারা ঠিক কথা বলছেন, তবে কিন্তু প্রমাণ করে দেখাতে পারেননি, তারা ব্যর্থ হয়েছিল। প্রায় এই বিষয়ে এই পরমাণু যে আছে পদার্থকে যদি আমরা ভাঙি বা ভাঙতে এমন একটা পর্যায়ে চলে আসবো যেটাকে আর ভাঙা যাবে না, এই যে পুরো বিষয়টা, এই যে লিওসিপাস ডিমোক্রিটাস এই যে সকলের যে ধারণা, এই ধারণা বা এই যে তত্ত্বটা প্রায় ইউরোপ মহাদেশে, সারা ইউরোপে প্রায় ভুলে গিয়েছেই, মানে প্রায় কিছুই বলেননি এইরকম একটা বিষয়, মানে সবকিছু মানুষজন ভুলে গিয়েছে এই পরমাণু সম্পর্কে, পরমাণু তত্ত্ব। শুধুমাত্র যেটা এই অ্যাটম বা পরমাণু সম্পর্কে ধারণা দিয়েছেন তা কিন্তু নয়। আমাদের পরমাণু আবিষ্কারের পেছনে ভারতীয় দার্শনিকও রয়েছেন। ভারতীয় দার্শনিক তথা ঋষি কণাদ, তিনিও কিন্তু এই পদার্থের ক্ষুদ্রতম অবস্থা সম্পর্কে বলেছেন। অর্থাৎ যে কোনো পদার্থকে ভাঙলে যে কণা পাবো সেই কণাই হলো ওই পদার্থের সমষ্টি রূপ। তো তার পরবর্তীতে আসে 1660 খ্রিস্টাব্দে ব্রিটেনে আইজাক নিউটন এবং বিজ্ঞানী রবার্ট বয়েল তারাও কিন্তু এই পরমাণু সম্পর্কে আবিষ্কার করার চেষ্টা করেছিলেন, যদিও তারাও ব্যর্থ হয়েছেন 1808 খ্রিস্টাব্দে। তার পরবর্তীতে
1808 খ্রিস্টাব্দে যখন জন ডাল্টন তার পরমাণুবাদ তত্ত্বের মাধ্যমে পরমাণু সম্পর্কের সবকিছু ধারণা দেন এবং পরমাণুর কিছু তত্ত্ব দেন। বিজ্ঞানী জন ডাল্টনের একটা আমরা যদি ইতিহাস বলতে যাই, 1766 খ্রিস্টাব্দে এই জন ডাল্টনের ডাল্টন, তো এই জন ডাল্টনের জন্ম হয় কবে না, এই 1766 খ্রিস্টাব্দে। তিনি একজন তাঁতি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, ব্রিটেনের একটা তাঁতি পরিবারে। তো সেখান থেকে তিনি অনেক গরিব বা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁতি, তার পরিবারের লোকজন তাঁত বুনতো, কাপড় তৈরি করত। তো তিনি 12 বছর বয়সে তার শিক্ষকতার জীবন শুরু করে এবং তার 7 বছর পর যখন তার বয়স 19, তো তিনি তখন একটা স্কুলের অধ্যক্ষ বা প্রিন্সিপাল হয়েছিলেন। তো তার পরবর্তীতে তিনি চলে গেলেন ব্রিটেনের ম্যানচেস্টারে গিয়ে তিনি গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এই বিষয়ে তিনি পড়াতে শুরু করলেন। তো এই 1808 খ্রিস্টাব্দে এই পরমাণুটা আবিষ্কার করে ফেললেন কে না, বিজ্ঞানী জন ডাল্টন। ঠিক তিনি কিসের মাধ্যমে প্রমাণ করেছিলেন? তার অ্যাটমিক থিওরি বাকি তার পরমাণুবাদ তত্ত্বে তিনি এই জন ডাল্টন কি করেছেন না, এই পরমাণুটাকে আবিষ্কার করে ফেলেছেন। ঠিক তার 3 বছর পর এই জন ডাল্টনের অ্যাটমিক থিওরির যে ত্রুটি সংশোধন, অর্থাৎ অ্যাটমিক থিওরির কিছু ভুল বেরিয়েছিল, তো সেই ত্রুটিটাকে যদি সংশোধন করেছিলেন কে? বিজ্ঞানী অ্যাভোগাড্রো কি করলেন? তো বিজ্ঞানী অ্যাভোগাড্রো ঠিক তার 3 বছর পর অর্থাৎ 1811 খ্রিস্টাব্দে ত্রুটি সংশোধন করে অণুর ধারণা দেন। অণু অর্থাৎ কি? মলিকিউলস। অণুটা কি? অণু হচ্ছে কতকগুলো পরমাণুর সমষ্টি, অর্থাৎ একাধিক পরমাণু যখন জোটবদ্ধভাবে থাকবে তখন সেটা কি হয়ে যাবে? অণু। যেমন একটা অণু, একটা হাইড্রোজেন অণু, তাহলে এই যে হাইড্রোজেনটা বা এই যে আমরা হাইড্রোজেন লিখছি, তাহলে এই যে এটা কি? একটা হাইড্রোজেন পরমাণু। কিন্তু যদি আমরা এখানে দুটো হাইড্রোজেনকে যোগ করি তাহলে এই দুটো হাইড্রোজেন হয়ে যাবে কি? H2, অর্থাৎ এটা হয়ে যাবে অণু। অর্থাৎ একাধিক পরমাণু মিলে কি হলো? অণু হয়ে গেল। অর্থাৎ সে কথাই বলছেন কে? বিজ্ঞানী অ্যাভোগাড্রো। ঠিক জন ডাল্টন যখন তার পরমাণুবাদ তত্ত্বের মাধ্যমে পরমাণুকে আবিষ্কার করে ফেললেন, ঠিক তার 3 বছর পর 1811 খ্রিস্টাব্দে অ্যাভোগাড্রো এই অণুর ধারণা দেন এবং অণুকে আবিষ্কার করে ফেললেন। তো এবার যেটা আমরা ব্যাখ্যা করবো সেটা হচ্ছে কি, এই পরমাণুকে যদি আমরা ভাঙি, অর্থাৎ পরবর্তীতে যখন আবার এই জন ডাল্টনের মতবাদ, তিনি কি বলেছিলেন না, পরমাণু হচ্ছে কোনো পদার্থকে ভাঙলে একটাই কণা বেরোবে, সেটা হচ্ছে কি? পরমাণু। কিন্তু তার পরবর্তীতে আমাদের দেখতে পাই না পরমাণুকে ভাঙা যাচ্ছে। একটু আগেই আমরা বলছিলাম যে পরমাণুকে ভাঙা যায় না, অর্থাৎ কোনো পদার্থ সেটা যে কোনো পদার্থে থাকুক না, অবস্থাতে থাক না কেন, কঠিন, তরল, গ্যাসীয়, প্লাজমা বা বোস, আইনস্টাইন, কনডেনসেশন, যে পদার্থের 5টা অবস্থা রয়েছে, সেই 5টা অবস্থা যে কোনো পদার্থের অবস্থাতে থাকুক না কেন, সেই অবস্থাটাকে আমরা ভাঙতে পারি বা ভাঙতে ভাঙতে যে পর্যায়ে আসছিলাম সেটাই পরমাণু। কিন্তু এখন আবার বলা হচ্ছে এই পরমাণুকে ভাঙলে আমরা সাব অ্যাটমিক পার্টিকেলস পাবো বা পরমাণুর যে অবপারমাণবিক কণাগুলো পাবো, সেগুলো কি কি? তো এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি? অবপারমাণবিক কণা। অবপারমাণবিক কণাটা কি বা সাব অ্যাটমিক পার্টিকেলসটা কি? আমরা যদি কোনো পরমাণুকে ভাঙি তাহলে ভাঙতে পদার্থকে ভাঙতে আমরা পরমাণু পাচ্ছিলাম, যে অবস্থায় লাস্ট ভাঙা যাচ্ছে না সেটাই পরমাণু। এবার এই পরমাণুকে যদি আমরা ভেঙে দেখতে পারি তাহলে কি দেখা যাবে না, সেই পরমাণুর মধ্যে কতকগুলো কণা রয়েছে, অর্থাৎ সেই কণাগুলোকে কি বলা হবে না, অবপারমাণবিক কণা বা সাব অ্যাটমিক পার্টিকেলস। এবার এই পৃথিবীতে এখনো পর্যন্ত এই যে আজকে যে ক্যামেরাতে আমি যে এই ভিডিওটা শুট হচ্ছে বা এই ভিডিওটা যে ইউটিউবে আপলোড হচ্ছে, এই পর্যন্ত এখনো পর্যন্ত 28টি
একটা পরমাণুর মধ্যে 28টি অবপারমাণবিক কণার অস্তিত্ব লক্ষ্য করা গিয়েছে। 28টি পারমাণবিক যে কণা রয়েছে অর্থাৎ অবপারমাণবিক কণা রয়েছে, 28টি কণার অস্তিত্ব দেখা দিয়েছে। কিন্তু আমরা উল্লেখযোগ্য কতকগুলো কণা নেব, যেমন আমরা এই যদি পারমাণবিক বা এই অবপারমাণবিক কণাগুলোকে ভাঙি আমরা 3টে ভাগে ভাগ করতে পারবো। কটা ভাগে? না 3টে ভাগে। 3টে ভাগে পারবো। একটা হচ্ছে স্থায়ী, আরেকটা হচ্ছে অস্থায়ী, স্টেবল, আনস্টেবল অ্যান্ড মিক্সচার বা সংমিশ্রণ। সংমিশ্রণ। এবার স্থায়ী কণা কোনগুলো? অবপারমাণবিক কণার মধ্যে স্থায়ী কোনগুলো? না 3টে স্থায়ী কণা উল্লেখযোগ্য। এই 28টা মেন, তো টোটাল 28টা কণা পাওয়া গিয়েছে একটা পরমাণুর মধ্যে, কিন্তু মেন যে কটা আমাদের হচ্ছে উল্লেখযোগ্য কাজে লাগে বা আমরা ম্যাক্সিমাম অ্যাটমের মধ্যে ম্যাক্সিমাম পরমাণুর মধ্যে আমরা দেখতে পাই, সেটা কি 3টে পর্যায়ে ভাগ করছে, একটা স্থায়ী, অস্থায়ী এবং সংমিশ্রণ। স্থায়ী কোনগুলো? প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। এবার অস্থায়ী কোনগুলো? না অস্থায়ী আবার 4টে, একটা পজিট্রন, মেসন, নিউট্রিনো এবং 4 নম্বর হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। এবং সংমিশ্রণ বলতে উল্লেখযোগ্য আমরা দুটো কণাকেই ম্যাক্সিমাম সর্বাধিক পরমাণুতে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি 1 নম্বর হচ্ছে ডয়টেরন এবং 2 নম্বর হচ্ছে আলফা কণা। ডয়টেরন এবং আলফা কণা, এই হচ্ছে আমাদের অবপারমাণবিক কণা বা সাব অ্যাটমিক পার্টিকেলস, যে একটা হচ্ছে স্টেবল, আনস্টেবল অ্যান্ড মিক্সচার, স্থায়ী, অস্থায়ী এবং সংমিশ্রণ। স্থায়ী কণা কোনগুলো? না প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। অস্থায়ী কোনগুলো? না পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। আর সংমিশ্রণ কোনটা? দুটো আমরা পড়বো এখানে, ডয়টেরন এবং আলফা কণা। তো মেনলি এই যে স্থায়ী যে 3টে কণা অর্থাৎ প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভারী কণা। কাদের তুলনায়? না এই অস্থায়ী কণা এবং সংমিশ্রণ কণা, এদের তুলনায় এই ভারী কণা কোনগুলো? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। এগুলো প্রায় সমস্ত অ্যাটমের মধ্যে, সমস্ত পরমাণুর মধ্যে এই 3টে কণা থাকবেই। তো এবার আমরা এই 3টে কণা সম্পর্কে আলোচনা করব এবং এই 3টে কণা কিভাবে আবিষ্কার হলো, তাদের হিস্ট্রি সম্পর্কে, তাদের ইতিহাস সম্পর্কে আমরা, এবং তাদের আবিষ্কার কিভাবে হলো সে সম্পর্কে আমরা জানবো। তো ইলেকট্রনের আবিষ্কার সম্পর্কে একটুখানি বলি, যে সর্বপ্রথম এই 1878 খ্রিস্টাব্দে উইলিয়াম ক্রুকস নামক একজন দার্শনিক, একজন বিজ্ঞানী, তিনি কি করলেন? না একটা পরমাণুর মধ্যে কি দেখতে পেলেন? না ক্যাথোড রশ্মি বা একটা ঋণাত্মক রশ্মি আবিষ্কার করে ফেললেন। কে? না উইলিয়াম ক্রুকস। 1878 খ্রিস্টাব্দে উইলিয়াম ক্রুকস একটা পরমাণুর মধ্যে অস্তিত্ব এবং লক্ষ্য করলেন এবং সেটাকে আবিষ্কার করে ফেললেন কি? না ঋণাত্মক রশ্মি বা ক্যাথোড রশ্মি নামে তিনি নাম দিলেন। তো তার পরবর্তীতে আবার 1897 খ্রিস্টাব্দে যে থমসন কি করলেন? না এই ক্যাথোড রশ্মির প্রকৃতি, ক্যাথোড রশ্মিটা কেমন, ক্যাথোড রশ্মির প্রকৃতি এবং বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্যটা কি কি আছে, ক্যাথোড রশ্মির প্রকৃতি এবং বৈশিষ্ট্য আবিষ্কার করলেন কে? না এই যে থমসন 1897 খ্রিস্টাব্দে। এবং সেটাকে আবার কি হয়ে যায়? না এই ইলেকট্রন কণার আবিষ্কারক হিসাবে ধরা হয় এবং ইলেকট্রনের আবিষ্কার করে ফেললেন কে? না
জে থমসন উইলিয়াম ক্রুকসের দেওয়া 1878 খ্রিস্টাব্দে ক্যাথোড রশ্মি বা ঋণাত্মক রশ্মির আবিষ্কারের পর এই রশ্মিটার, এই ক্যাথোড রশ্মি বা ঋণাত্মক রশ্মির যে প্রকৃতি ছিল, যা কি প্রকৃতির এবং তার বৈশিষ্ট্য, সেই ফান্ডামেন্টালস গুলো, সেই প্রকৃতি এবং বৈশিষ্ট্য নিয়ে এবং আবিষ্কার করেন এবং তিনি নির্ণয় করেন। প্রকৃতি বৈশিষ্ট্য নির্ণয় করতে গিয়ে তিনি ইলেকট্রন কণাকে আবিষ্কার করে দেন। যদিও ইলেকট্রন কণা কিন্তু তিনি নাম দেননি। কে নাম দেননি? এই জে থমসন অর্থাৎ জোসেফ জন থমসন। জে থমসনের পুরো নাম কি? জোসেফ জন থমসন। জোসেফ জন থমসন কিন্তু ইলেকট্রনের নামকরণ করেনি। তখনও পর্যন্ত কিন্তু এই ঋণাত্মক রশ্মি বা ক্যাথোড রশ্মি নামে পরিচিত ছিল। তার পরবর্তীতে কি আসলেন না বিজ্ঞানী জর্জ স্টোনি। জর্জ স্টোনি কি করলেন না এই যে ইলেকট্রনের নামকরণটা করলেন। এই নামকরণ করলেন কে? বিজ্ঞানী জর্জ স্টোনি। জে থমসন এই ইলেকট্রন কণা আবিষ্কারের পর এই ইলেকট্রন কণাটিকেই আবার জর্জ স্টোনি নামকরণ করে দেন যে এটাই এই ক্যাথোড রশ্মি বা ঋণাত্মক রশ্মিটা হলো বা ঋণাত্মক চার্জযুক্ত যে আধানটা, সেই আধানটাই হলো কি জর্জ স্টোনি আবিষ্কার করে ফেললেন ইলেকট্রন কণার নাম দিয়ে। এবং তার পরবর্তীতে মার্কিন বিজ্ঞানী মিলিকান কি করলেন না এই ইলেকট্রনের চার্জ এবং ভর অর্থাৎ এর যে তড়িতের পরিমাণ অর্থাৎ তড়িৎ আধানের পরিমাণ এবং এর যে মাস রয়েছে অর্থাৎ ভর এবং চার্জ কে আবিষ্কার করলেন না মার্কিন বিজ্ঞানী মিলিকান। তো এই ইলেকট্রনের যে চার্জ বা তার তড়িতের পরিমাণ বা আধানের পরিমাণটা কি মাইনাস, অবশ্যই কি হবে প্রোটনের ক্ষেত্রে প্লাস -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম এবং এর যে অ্যাটমিক মাস বা এই যে ইলেকট্রনের যে মাস কি রয়েছে ভর কত 9.11 ইন্টু 10⁻31 কেজি -31 কেজি। এই যে এটাকে কে আবিষ্কার করেছেন না মার্কিন বিজ্ঞানী মিলিকান। কবে? 1911 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে। 1911 খ্রিস্টাব্দে মার্কিন বিজ্ঞানী মিলিকান ইলেকট্রনের যে চার্জ এবং ইলেকট্রনের যে ভর, এই ভরটা আবিষ্কার করে ফেললেন। তো এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি না প্রোটন কণার অর্থাৎ পরমাণুর মধ্যে যে সাব অ্যাটমিক পার্টিকেল বা অবপরমাণবিক কণা আর একটা ধনাত্মক চার্জযুক্ত কণা, সেটা হচ্ছে কি প্রোটন। অর্থাৎ এই প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। তো 1886 খ্রিস্টাব্দে গোল্ডস্টাইন তিনি কি করলেন না একটা ক্যাথোড রশ্মি যেমন হচ্ছে ইলেকট্রন আবিষ্কারের ক্ষেত্রে, এক্ষেত্রে একটা পজিটিভ রশ্মি অর্থাৎ অ্যানোড রশ্মি, তিনি একটা পজিটিভ রশ্মির কথা বললেন। পজিটিভ রশ্মির কথা বললেন কে? বিজ্ঞানী গোল্ডস্টাইন 1886 খ্রিস্টাব্দে বললেন। এবং তিনি বললেন যে যেমন একটা পরমাণুর মধ্যে একটা ঋণাত্মক কণা থাকে, যেমন ইলেকট্রন একটা ঋণাত্মক চার্জযুক্ত কণা, ঠিক সেরকম তাহলে একটা পরমাণুর মধ্যে নিশ্চয়ই তাহলে ধনাত্মক চার্জযুক্ত কণা রয়েছে। তো তিনি এই বিষয়কে মাথায় রেখে একটা পজিটিভ রশ্মির কথা বলেন এবং তিনি সেটাকে আবিষ্কার করেও দেখাতে সক্ষম হয়েছিলেন গোল্ডস্টাইন 1886 খ্রিস্টাব্দে। এবং এই যে পজিটিভ রশ্মি যে ওই কণাটাই আসলে ওই যে ধনাত্মক কণাটার আসল নাম যে পজিটিভ রশ্মি, সেই পজিটিভ রশ্মির যে নামকরণটা, এর যে নামকরণ, এই পজিটিভ রশ্মির যে নামকরণ কে করেন না পজিটিভ রশ্মির নামকরণ আবার করেন কে? জে থমসন আবার এই পজিটিভ রশ্মির নামকরণ করেন। এবং তার পরবর্তীতে 1913 খ্রিস্টাব্দে আর্নেস্ট রাদারফোর্ড কি করলেন না এই যে পজিটিভ রশ্মি যেটাকে নামকরণ করছে জে থমসন এবং গোল্ডস্টাইন যে পজিটিভ রশ্মি আবিষ্কার করেছিলেন, সেই রশ্মিটার আবার প্রকৃতি এবং বৈশিষ্ট্য এবং ভর এবং চার্জ সমস্ত কিছু কে আবিষ্কার করলেন না রাদারফোর্ড 1913 খ্রিস্টাব্দে আবিষ্কার করলেন। এবং ঠিক তার 7 বছর পর 1920 খ্রিস্টাব্দে তিনি কি করলেন না এই যে পজিটিভ রশ্মি আসলে এর নাম হচ্ছে প্রোটন, এটাই আবার তিনি 1920 খ্রিস্টাব্দে নামকরণ করে দিলেন কে? বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন নামে। অর্থাৎ এই পজিটিভ রশ্মির নামকরণ হয়ে যায় 1920 খ্রিস্টাব্দে, রাদারফোর্ড করলেন প্রোটন।
সেই কারণে প্রোটনের আবিষ্কার কে করলেন না আমরা বলবো কি প্রোটনের আবিষ্কার করলেন রাদারফোর্ড। তো যদি বলে পুরো ইতিহাস সম্পর্কে তোমরা যদি একটু জানতে চাও তাহলে কি হবে না গোল্ডস্টাইন সর্বপ্রথম 1886 খ্রিস্টাব্দে পজিটিভ রশ্মি আবিষ্কার করেন এবং এটাই যে পজিটিভ রশ্মি, পজিটিভ রশ্মির নামকরণটা করেন জোসেফ জন থমসন বা জে থমসন। এবার এই যে থমসনের দেওয়া যে পজিটিভ রশ্মি বা গোল্ড স্টাইনের যে আবিষ্কৃত যে পজিটিভ রশ্মি, সেই পজিটিভ রশ্মির যে প্রকৃতি এবং বৈশিষ্ট্য এটা আবিষ্কার করলেন এবং এর অস্তিত্ব প্রমাণ করে দেখালেন কে এই রাদারফোর্ড। এই রাদারফোর্ড কিসের উপর আবিষ্কার করলেন না তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করেছিলেন। তেজস্ক্রিয়তা এবং সোনার পাতের উপর তেজস্ক্রিয়তা নিয়ে যখন তিনি গবেষণা করেছিলেন, পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, সেখান থেকেই প্রমাণ করার আবিষ্কার করে তিনি 1920 খ্রিস্টাব্দে নামকরণ করে এবং তিনি আবিষ্কার করে ফেললেন আবার এই কি নিউক্লিয়াস, পরমাণুর যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস কি আবিষ্কার করে দিলেন না এই রাদারফোর্ড পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করে দিলেন। এই কারণে এই পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করার কারণে এই রাদারফোর্ডকে আবার কি বলা হয় নিউক্লিয়ার ফিজিক্সের জনক। অর্থাৎ নিউক্লিয়ার ফিজিক্সের জনক কাকে বলা হয় না এই রাদারফোর্ডকে। এবং 1908 খ্রিস্টাব্দে এই রাদারফোর্ড আবার এই নিউক্লিয়ার ফিজিক্সের জনক যাকে আমরা বলছি, তিনি এই প্রোটন কণা আবিষ্কারের দ্বারা বা নিউক্লিয়াস আবিষ্কারের জন্য তিনি 1908 খ্রিস্টাব্দে কি পেলেন না নোবেল পুরস্কারে পুরস্কৃত হন এবং তার পরবর্তীতে এই সমস্ত আবিষ্কারগুলো আমরা দেখতে পাই। এবং জে থমসন 1906 খ্রিস্টাব্দে আবার তিনি কিন্তু নোবেল পুরস্কার পান। এবং আমরা দেখবো সেটা হচ্ছে কি যে তাহলে প্রোটনের যে চার্জ, প্রোটনের চার্জটা কি 1.6 × 10⁻⁻19 কুলম্ব এবং এর যে ভর আছে 1.6 × 10⁻⁻27 কেজি এবং এটা কি কুলম্ব, কারণ আধানের একক কি কুলম্ব আমরা জানি। এবং এই যে রাদারফোর্ডের একটু ইতিহাস আর একটু বলি যে রাদারফোর্ডের যে ছাত্র ছিল কে বিজ্ঞানী স্যাডউইক। এই রাদারফোর্ডের ছাত্র বিজ্ঞানী স্যাডউইক কি করলেন না তিনি বলছেন যে যদি একটা পজিটিভ কণা থাকে এবং একটা নেগেটিভ কণা থাকে, অর্থাৎ একটা ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান যদি থাকে তাহলে নিশ্চয়ই একটা কি কণা রয়েছে না নিস্তড়িত কণা এবং তার মধ্যে কোনো রকম আধান থাকছে না, সেই কণাটার নাম কি না নিউট্রন কণা। এবং এই নিউট্রনকে কে আবিষ্কার করলেন বিজ্ঞানী স্যাডউইক। তিনি কে ছিলেন রাদারফোর্ডের ছাত্র ছিলেন। তিনি কবে আবিষ্কার করেছেন এই যে 1920 খ্রিস্টাব্দে প্রোটন নামকরণ হয়েছে ঠিক তার 13 বছর পর, আফটার 13 ইয়ার্স পর 13 বছর পর 1932 খ্রিস্টাব্দে নিউট্রন কণা আবিষ্কার করে দেন বিজ্ঞানী স্যাডউইক, রাদারফোর্ডের ছাত্র। তো এটাই ছিল রাদারফোর্ডের ছাত্রর স্যাডউইকের নিউটন কণা। এবং নিউটন কণার যে আধানের পরিমাণ বা চার্জ কত না প্রোটনের চার্জ ছিল কি প্লাস 1.6 × 10⁻⁻19 কুলম্ব, কিন্তু নিউটনটা কি একটা আধানবিহীন কণা। অর্থাৎ প্রোটন হচ্ছে ধনাত্মক, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক কণা, ঋণাত্মক আধানযুক্ত কণা, এবং নিউট্রন হচ্ছে কি অর্থাৎ আধানহীন কণা বা আধানবিহীন কণা। সেই কারণে এই চার্জ কি হয়ে যাবে 0 কুলম্ব হচ্ছে এর চার্জ। এবং এর ভর কত হবে না প্রোটন ভরের অর্থাৎ প্রোটনের সমান ভরে থাকে কে নিউট্রন, অর্থাৎ প্রোটনের ভর যা নিউট্রনের ভরও তাই 1.6 × 10⁻⁻27 কেজি নিউট্রনের ভরও তাই। তো এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি যে অ্যাটমিক মডেল বিভিন্ন সালে 1803 থেকে 1913 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং যে সমস্ত মডেলগুলো পরমাণু সম্পর্কে মডেলগুলো এসেছিল সে বিষয়ে একটুখানি বলে দিই। যে 1803 খ্রিস্টাব্দে যখন জন ডাল্টন বলেন পরমাণুকে তিনি আবিষ্কার করেছেন, পরমাণু বা তত্ত্ব দিয়েছেন, অ্যাটমিক থিওরি দিয়েছেন, তো তাহলে কেমন দেখতে একটা পরমাণু তিনি এই মডেলটা আবিষ্কার করেন। এবং তিনি বলছেন কি না এই যে একটা মডেল আছে সলিড স্পিয়ার মডেল যেটাকে বলা হচ্ছে, যে ওর মধ্যে প্রোটন এবং
নিউট্রন, এগুলো তো কিছুই নেই। তখন তো তিনি বলেননি যে তখন তো আবিষ্কার হয়নি যে পরমাণুকে ভাঙলে আমরা বিভিন্ন অবপারমাণবিক কণা পাবো, সাব অ্যাটিক্যাল পার্টিকেলস পাবো, সাব অ্যাটমিক পার্টিকেলস পাবো, তখন তো এগুলো বলা হয়নি। তো তিনি শুধুমাত্র এটাকে একটা পরমাণু হিসেবে দেখিয়েছেন। অর্থাৎ কোনো পদার্থকে যদি আমরা ভাঙি, সেই পদার্থের একটা টুকরো বা একটা ক্ষুদ্র অংশ, যেটা অবিভাজ্য কণা বা অ্যাটমস বলছি আমরা, সেটা হচ্ছে ঠিক এই রকম দেখতে। 1803 খ্রিস্টাব্দে ডাল্টন বলছেন। এই ডাল্টনের এই যে অ্যাটমিক মডেলটার নাম কি? সলিড স্পিয়ার মডেল। এবং তার পরবর্তীতে 1904 খ্রিস্টাব্দে যে থমসন কেমন মডেল দেন না, তিনি বলেন যে একটা ইলেকট্রন কণাগুলো কিন্তু ইলেকট্রনের আবিষ্কারক। তো তিনি ইলেকট্রন যখন আবিষ্কার করে তখন এই অ্যাটমিক মডেল দেন। অ্যাটমিক মডেলটা কেমন না, একটা গোলক আছে, একটা ধনাত্মক গোলক আছে। এই যে পুরোটা বিষয়টা, এটা হচ্ছে ধনাত্মক গোলক। এই ধনাত্মক গোলকের মধ্যে কি রয়েছে না, ইলেকট্রন গুলো এর মধ্যে ঘোরাফেরা করছে। ধনাত্মক গোলকের মধ্যে ইলেকট্রন ঘোরাফেরা করছে, সেটা কে বলছেন না 1904 খ্রিস্টাব্দে যে থমসন। এটাই হচ্ছে কি প্লাম পুডিং মডেল। অর্থাৎ একটা কেকের মধ্যে যেমন হচ্ছে কাজু এবং কিশমিশ গুলো উপরে থাকে, ঠিক সেই রকম একটা ধনাত্মক মডেলের মধ্যে ইলেকট্রন কণাগুলো তার মধ্যেই রয়েছে। প্লাম পুডিং মডেল, এটাই 1904 খ্রিস্টাব্দে যে থমসন তিনি আবিষ্কার করে এবং মডেলটাকে দেখান। এবং তার পরবর্তীতে যে নিউক্লিয়ার মডেল 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড তিনি ঠিক এইভাবেই দেখান যে এই যে নিউক্লিয়াস হচ্ছে, তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড। তো এই নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে না, এই ধনাত্মক আধান রয়েছে এবং নিউক্লিয়াসের চারদিকে ঠিক এই রকম কক্ষ বরাবর ইলেকট্রন গুলো তার চারদিকে রয়েছে, অবস্থান করছে। এটা হচ্ছে নিউক্লিয়ার মডেল, 1911 খ্রিস্টাব্দে রাদারফোর্ড বলেছিলেন। তো এরপরে যেটা মানে পরবর্তীতে বা এখন বর্তমানে যে আমরা আধুনিক মডেল যেটা ব্যবহার করি, সেটা হচ্ছে কি প্ল্যানেটারি মডেল। এই প্ল্যানেটারি মডেলটা কি নিলস বোর 1913 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছেন। ঠিক এখানে দেখানো হচ্ছে কি যে নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক কণা রয়েছে এবং ধনাত্মক কণার সাথে সাথে একটা নিস্তড়িত কণাও রয়েছে, সেটাকে দেখানো হয়নি কিন্তু। এবং তার চারিদিকে ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট কক্ষপথের বরাবর ঘুরছে, ঠিক যেমন সূর্যের চারিদিকে প্ল্যানেট গুলো অর্থাৎ গ্রহ ও নক্ষত্রগুলো যেভাবে ঘুরে বেড়াচ্ছে, গ্রহগুলো ঘুরে বেড়াচ্ছে, ঠিক সেই রকম নিলস বোর ওই প্ল্যানেটের যে প্ল্যানেটারি মডেল যেটা রয়েছে সেইভাবেই তিনি আবিষ্কার করার চেষ্টা করেছেন 1913 খ্রিস্টাব্দে। তো আমরা এই নিলস বোরের যে অ্যাটমিক যে মডেল রয়েছে সেই মডেল নিয়ে একটুখানি বিশ্লেষণ করব এবং সেই মডেলের সেই অ্যাটমের প্রত্যেকটা অ্যাটমের কেমন কেমন ভাবে দেখতে, বা যে ওই মডেলের বা ওই পরমাণুর বা ওই অ্যাটমের যে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এই নিলস বোরের যে প্ল্যানেটারি মডেল এখান থেকে আমরা বলবো। এবং প্লাঙ্কটনের যে কোয়ান্টাম থিওরি রয়েছে সেই কোয়ান্টাম থিওরি নিয়ে একটুখানি বলবো আমরা। তো নিলস বোরের যে পরমাণু মডেলটা রয়েছে সেই নিলস বোরের পরমাণু মডেলটা নিয়ে যে আমাদের এই যে পরমাণুটা ঠিক এইরকম দেখতে হবে এবং এইটাই হলো কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের চারিদিকে আমরা যেখানে এই নিউক্লিয়াসের মধ্যে শুধুমাত্র প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ দেখতে পাচ্ছ যে একটা ধনাত্মক কণা রয়েছে এবং একটা ফাঁকা কণা রয়েছে, অর্থাৎ এটা কি নিউট্রন, অর্থাৎ এর কোনো চার্জ নেই। তাহলে ধনাত্মক এবং ফাঁকা যে কণাটা অর্থাৎ নিস্তড়িত যে কণাটা, সেইটা হচ্ছে কি এই নিউক্লিয়াসের মধ্যে থাকে। অর্থাৎ পরমাণুর অন্তস্থ কক্ষ, পরমাণুর টোটাল কটা অংশ না, দুটো অংশ। একটা হচ্ছে পরমাণুর অন্তস্থ কক্ষ, সেটা হচ্ছে কি নিউক্লিয়াস, এবং পরমাণুর যে বাইরে যে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথ আকারে, যেটা প্ল্যানেটারি মডেল বলা হচ্ছে, সেই ইলেকট্রন গুলো একটা বিভিন্ন কক্ষপথে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকছে, সেটাই হলো কি ইলেকট্রন মহল বা পরমাণুর বহিস্থ কক্ষ। অর্থাৎ নিউক্লিয়াস এবং ইলেকট্রন মহল, অর্থাৎ পরমাণুর অন্তস্থ কক্ষ নিউক্লিয়াস, পরমাণুর বহিস্থ কক্ষ ইলেকট্রন মহল। এবার এই নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন গুলো কতগুলো করে থাকবে, আমাদের মোট কটা কক্ষ থাকে না, কক্ষ থাকে আমাদের কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ, টোটাল 4টে কক্ষ, অর্থাৎ কে, এল, এম, এন। অর্থাৎ আমাদের কটা করে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা কি? প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কোনো নিউক্লিয়াসের চারদিকে যে কক্ষপথগুলো রয়েছে সেই কক্ষপথে কতগুলো করে ইলেকট্রন থাকবে, অর্থাৎ মুখ্য যে কোয়ান্টাম সংখ্যা সেটা নির্ণয় করব কি করে, 2n² দিয়ে। অর্থাৎ প্লাঙ্কটন তত্ত্বটা কি, অর্থাৎ কোয়ান্টাম তত্ত্ব বা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে ইলেকট্রন গুলো যে কক্ষপথে রয়েছে সেগুলো সেই যে তাদের পরিমাণের নির্ণয়ের গুণিতক আকারে রয়েছে। অর্থাৎ দেখো 2n² এর একটা ফর্মুলা আমরা মনে রাখবো। অর্থাৎ কে কক্ষ, এন মানে কি, এন মানে হচ্ছে বিভিন্ন কক্ষের বলছে। তাহলে এখানে কে কক্ষ মানে কি, প্রথম এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর,
4 নম্বর। তাহলে প্রথম কে কক্ষ, তাহলে কে কক্ষ 2n স্কয়ার মানে কি 1 স্কয়ার, তাহলে 1 নম্বরে রয়েছে কে, তাহলে কে এর মান কি হবে 1 স্কয়ার, 1 1 1 যা 1 2 1 যা 2, তাহলে কে কক্ষে সর্বাধিক ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকবে। তাহলে 2 নম্বর আছে কি এল কক্ষ, তাহলে 2 2 স্কয়ার, n মানে কি 2, তাহলে 2 ইনটু 2 স্কয়ার 4 2 2 যা 4 2 যা 8, তাহলে 8টা। আবার এম, এম কি 2n স্কয়ার, n মানে কি m মানে 3 নম্বরে রয়েছে, তাহলে 3 স্কয়ার, তাহলে 3 তিরিকে 9, 3 আর 9 দুকানে 18, 9 দুকানে 18। আবার n মানে 4 নম্বরে রয়েছে, তাহলে 4 স্কয়ার গুণ 2, 4 4 16 দুকানে 32টা। অর্থাৎ ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারিদিকের বিভিন্ন কক্ষপথে প্রথম কক্ষপথে দুটো থাকবে, অর্থাৎ কে কক্ষে দুটো ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম, এল কক্ষে 8টা, এম কক্ষে 18টা, এন কক্ষে 32টা। ঠিক এই রকম ভাবেই কিন্তু ইলেকট্রন গুলো পরপর পরপর সজ্জিত থাকে। এবার একটা পরমাণুর মধ্যে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যা কতগুলো করে, একটা প্রোটনে একটা পরমাণুতে যতগুলো প্রোটন সংখ্যা থাকবে, যত আমি ধরে নিচ্ছি দুটো প্রোটন সংখ্যা রয়েছে, তাহলে সেক্ষেত্রে ওই পরমাণুর মধ্যে দুটোই ইলেকট্রন সংখ্যা থাকবে। তাহলে নিউট্রন সংখ্যা আমরা কিভাবে বের করব না, ওই পরমাণুর ভরটা আগে আমার জানতে হবে। তাহলে ওই পরমাণুর ভর সংখ্যা মানে কি, ওই পরমাণুর ভর সংখ্যা মানে ওই পরমাণুতে যতগুলো প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা থাকে তাদের সমষ্টি হচ্ছে ভর সংখ্যা। যতগুলো প্রোটন সংখ্যা থাকে ততগুলো নিউট্রন সংখ্যা, তাহলে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা কি বলবো, ভর সংখ্যা। এবং ওই কোনো পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলোই কিন্তু প্রোটন সংখ্যা থাকে, যতগুলো ইলেকট্রন থাকে ততগুলোই প্রোটন সংখ্যা থাকে। আমি ধরে নিচ্ছি একটা আমাদের অক্সিজেন পরমাণু আছে, ধরে নিচ্ছে একটা অক্সিজেন পরমাণু ও, তাহলে অক্সিজেন পরমাণুর একটা আইসোটোপ হচ্ছে O816। তাহলে এই যে উপরেরটা এটা হচ্ছে ভর সংখ্যা, এই উপরেরটাকে কি বলে, ভর সংখ্যা বলা হয়, এবং এই নিচেরটাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক অ্যাটমিক নাম্বার এবং অ্যাটমিক মাস। পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলা হয় কাকে, নিচেরটাকে। অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলবো, ওই পরমাণুতে যতগুলো প্রোটন সংখ্যা থাকে, যতগুলো প্রোটন সংখ্যা থাকে ঠিক ততগুলো প্রোটন সংখ্যাকেই বলা হয় ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। এবং ভর সংখ্যা একটু আগেই বলেছি যে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। অর্থাৎ এই পরমাণুতে, এই অক্সিজেন পরমাণুতে O816 যে আইসোটোপ রয়েছে, এখানে পরমাণু ক্রমাঙ্ক কত, 8, বা পারমাণবিক সংখ্যা 8, মানে কি প্রোটন সংখ্যাই হলো কি ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা, তার মানে কত 8, এবং ভর সংখ্যা কত P+N বা প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল। অর্থাৎ ভর সংখ্যা, তাহলে নিউট্রনটা বের করবো কি করে, নিউট্রন অর্থাৎ প্রোটন তো এখানে 8, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 8, প্রোটন 8, প্রোটন এবং নিউট্রন তো 16, দুটি সংখ্যার সমষ্টি 16, একটি সংখ্যা 8 হলে অপরটি কত 16 - 8। অর্থাৎ এই যে দুটো মাইনাস যদি আমি করে দিই, বিয়োগ করে দিই, তাহলে আমাদের কি পাবো না নিউট্রন সংখ্যা পাবো। তাহলে 16 থেকে 8 বিয়োগ করো, 8 আসে, তাহলে নিউট্রন 8। আর আমি বলেছিলাম কি যতগুলো প্রোটন সংখ্যা থাকে ততগুলোই কিন্তু একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা থাকে। তাহলে কিভাবে একটা যদি পরমাণু বলে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা বের করতে পারবো যে ওই পরমাণুর মধ্যে কতগুলো প্রোটন সংখ্যা রয়েছে, কতগুলো ইলেকট্রন সংখ্যা রয়েছে, কতগুলো নিউট্রন সংখ্যা রয়েছে, সমস্ত কিছু আমি নির্ণয় করতে পারবো। শুধুমাত্র এটা খেয়াল রাখতে হবে কোন পরমাণুর ভর সংখ্যা এবং পারমাণবিক ক্রমাঙ্ক কত রয়েছে এটা নির্ণয় করতে জানলেই তিনটে কণা আমাদের, বা তিনটে কণার যে মান প্রোটন, ইলেকট্রন, নিউট্রনের মান আমরা বের করতে পারবো। এবার যেটা বলবো যে একটা পরমাণুর মধ্যে যে নিউক্লিয় বল কাজ করে, একটা পরমাণুর মধ্যে যে নিউক্লিয় বল রয়েছে, অর্থাৎ একটা প্রোটন এবং নিউট্রন যে একে অপরের কাছাকাছি আকর্ষণ করে, সেই যে আকর্ষণ বলই হচ্ছে কি নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্সটা কি, নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয় বল বা নিউক্লিয় ফোর্সটা কি, কোন পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে, এটা হচ্ছে কি নিউক্লিয়াস,
নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন একে অপরের কাছাকাছি আসার জন্য যে আকর্ষণ বল, যে অতি ক্ষুদ্র আকর্ষণ বল কাজ করে তাদের মধ্যে, সেই ক্ষুদ্র আকর্ষণ বলটাই কি নিউক্লিয় বল। তাহলে কি বললাম, একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন যে তাদের মধ্যে ক্ষুদ্র আকর্ষণ বল কাজ করে, সেই ক্ষুদ্র আকর্ষণ বলই হলো কি নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স। তাহলে এই নিউক্লিয় বল কেন উৎপন্ন হয়, এর জন্য দায়ী কি? এই নিউক্লিয় বল প্রোটন বা নিউট্রন একে অপরের কাছাকাছি আসতে যায় কেন না, এই প্রোটন এবং নিউট্রন তাদের মধ্যে কি করে না, তাদের মধ্যে মেসন কণা আদান প্রদান করে। মেসন কণা অর্থাৎ বলেছিলাম মনে আছে প্রথম দিকেই যে অবপারমাণবিক কণা বা সাব অ্যাটমিক পার্টিকেলস, যে অস্থায়ী বা আনস্টেবল যে কণাটা মেসন কণা, যেটাকে আমরা পাই দ্বারা লিখি, পাই দ্বারা প্রকাশ করি, সেই পাই দ্বারা এই যে প্রোটন এবং নিউট্রন অর্থাৎ মেসন কণাটা দুজনের মধ্যে মেসন কণার আদান প্রদান করার জন্য প্রোটন এবং নিউট্রন একে অপরের সঙ্গে মেসন কণার আদান প্রদান করার জন্য তাদের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হয়, অতি ক্ষুদ্র সামান্য পরিমাণে আকর্ষণ বল তৈরি হয়, সেটাই হলো নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স। এবার এই যে তারা আকর্ষণ হলো, এক জায়গায় আসছে, অর্থাৎ প্রোটন এবং নিউট্রন এক জায়গায় এলো নিউক্লিয় বলের দ্বারা, এই যে তারা জোটবদ্ধ হলো, কি হলো না জোটবদ্ধ হলো, এই যে জোটবদ্ধ হওয়াকে বলা হয় কি নিউক্লিয়ন। কি বলা হয় নিউক্লিয়ন। তাহলে নিউক্লিয়ন কি প্রোটন এবং নিউট্রনকে একসঙ্গে বলা হয় নিউক্লিয়ন। তাহলে কেন তারা একসঙ্গে হয় না, তাদের মধ্যে একটা অতি ক্ষুদ্র আকর্ষণ বল কাজ করে যেটা হচ্ছে নিউক্লিয় বল, যেটা মেসন কণা আদান প্রদানের ফলে সৃষ্টি হয় তাদের মধ্যে, এবং তাদের মধ্যে যখন মেসন কণা আদান প্রদান হয়ে যায় এবং আকর্ষণ বল কাজ করে নিউক্লিয় বলের একটা ধারণা দিচ্ছে এবং জোটবদ্ধভাবে বাস করছে, তখন তাকে আমরা কি বলছি নিউক্লিয়ন বলছি। পরীক্ষায় আসে অনেক সময় যে নিউক্লিয়ন কি, নিউক্লিয়ন হলো প্রোটন এবং নিউট্রনকে একসঙ্গে নিউক্লিয়ন বলে। তাহলে প্রোটন এবং নিউট্রন কখন একসঙ্গে হবে, যখন তাদের মধ্যে এই মেসন কণা অর্থাৎ যে অস্থায়ী যে অবপারমাণবিক কণা মেসন, এই মেসন কণা যখন আদান প্রদান হবে তাদের মধ্যে একটা নিউক্লিয় বল কাজ করবে, তখনই তারা নিউক্লিয়ন এ পরিণত হবে। তো এবার যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে কি আইসোবার, আইসোটোপ, আইসোটোন এবং আইসোডায়াফার। তোমরা সবচেয়ে নতুন যে শব্দটা শুনছো সেটা হচ্ছে আইসোডায়াফার, ওটা একটু শেষে বলবো। তো প্রথমে দেখো আইসোবার, আইসোটোপ এবং আইসোটোন এবং আইসোডায়াফারটা কি। আইসোবার এর শেষে কি আছে র, বাদ দাও। আইসোটোপ শেষে কি আছে প, এর শেষে র বলে এখানে র লিখলাম, আইসোটোপের শেষে প লিখলাম। আইসোটোনের শেষে কি আছে দন্তন্য, লিখে দিলাম। আইসোডায়াফার সম্পর্কে লাস্ট ব্যাখ্যা দেব। তাহলে আইসোবার আমাদের দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি না ভর সংখ্যা এবং এই তিনটে সম্পর্ক যদি দুটো যে সমস্ত পরমাণুর মধ্যে আমরা দেখতে পাবো যে আইসোবার, আইসোটোন, আইসোটোপ এবং আইসোডায়াফার। তো আমরা যে দুটো বিষয় জানবো আগে সেটা হচ্ছে কি পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা। একটু আগেই বলেছি যে পরমাণু ক্রমাঙ্কটা কি, কোনো পরমাণুতে যতগুলো প্রোটন সংখ্যা থাকে সেটাই কিন্তু তার পরমাণু ক্রমাঙ্ক। ভর সংখ্যাটা কি প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে দেখো আর র রয়েছে আইসোবার, যে সমস্ত পরমাণুর ভর দেখো ভরের র রয়েছে, আর আইসোবার আর ভর, তাহলে একসঙ্গে হয়ে গেল কি যাদের ভর সংখ্যা একই থাকবে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা হবে। পরমাণু ক্রমাঙ্ক কি হবে আলাদা হবে। সেক্ষেত্রে কি হবে না তাদের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে কি আইসোবার। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে একটা এক্স পরমাণু আছে, এখানে একটা ওয়াই পরমাণু আছে, তাহলে একটা এক্স পরমাণু, তাহলে ভর সংখ্যা একই হবে। আমি ধরে নিচ্ছি এখানে 16, এখানেও 16, এখানে আছে 7, এখানে আছে 8।
তাহলে এখানে আমরা এই নিচেরটা কি পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা এবং উপরেরটা কি ভর সংখ্যা, তাহলে এর পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু ক্রমাঙ্ক দেখো, তাহলে কি 8 আর 7 দুটো আলাদা, কিন্তু উপরের দেখো ভর সংখ্যা একই। তাহলে এই দুজনের মধ্যে কি সম্পর্ক না আইসোবার সম্পর্ক, আইসোবারের সম্পর্ক। অর্থাৎ যে সমস্ত পরমাণুর মধ্যে ভর সংখ্যা একই হবে তাদের আইসোবার, আইসোবারের র আর ভর সংখ্যার র, আইসোবার হলে কি হবে উপরের যে ভর সংখ্যা তাদের মধ্যে একই থাকবে, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক কি আলাদা, তাদের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে আইসোবার। আইসোটোপটা কি ঠিক তার উল্টো, অর্থাৎ আইসোটোপের শেষে প আর পরমাণু ক্রমাঙ্ক শুরু হয় প দিয়ে, তাহলে এদের কি একই হবে, পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা কি আলাদা হবে, কিন্তু প মানে কি পরমাণু ক্রমাঙ্ক কি একই হবে, পরমাণু ক্রমাঙ্ক একই হবে। দেখো আইসোটোপের শেষে প, পরমাণু ক্রমাঙ্ক কিন্তু প দিয়ে শুরু। দন্তন্য মানে কি নিউট্রন, এদের কি একই হবে, নিউট্রন সংখ্যা একই হবে, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক বলো বা ভর সংখ্যা বলো দুটোই আলাদা হবে। তাদের মধ্যে আমরা কি বলবো, আইসোটোন। অর্থাৎ আইসোটোপের একটা উদাহরণ দিই, তাহলে x 8 16 y 8 17, তাহলে দেখো এদের মধ্যে ভর সংখ্যা আলাদা, কিন্তু তাদের মধ্যে কি প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক একই, তাহলে এদের মধ্যে কি সম্পর্ক, আইসোটোপের সম্পর্ক। কি সম্পর্ক, আইসোটোপের সম্পর্ক। আবার দেখো আইসোটোন মানে কি নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা আমরা কিভাবে বলেছিলাম বের করব, যে ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক, একটা x পরমাণু আছে 32 এবং এটা আছে কি 16 এবং বা এটা আছে, আমি আরেকটু ছোট করে, এখানে 10 আছে, এখানে 6 আছে এবং y পরমাণু এখানে আছে 12, এখানে আছে 8। দেখো দুজনের কিন্তু পরমাণু ক্রমাঙ্ক, দেখো পরমাণু ক্রমাঙ্ক আইসোটোনের ক্ষেত্রে কি বলেছে, পরমাণু ক্রমাঙ্ক আলাদা হবে এবং ভর সংখ্যাও আলাদা। দেখো এর ভর সংখ্যা 10, এর ভর সংখ্যা 12, তাহলে দুটোই সব আলাদা। আবার এর সঙ্গে এই দুটোর মধ্যে দেখো আইসোটোনের ক্ষেত্রে ভর সংখ্যা আলাদা এবং পরমাণু ক্রমাঙ্ক আলাদা, 6 8 পরমাণু ক্রমাঙ্ক আলাদা, কিন্তু দুটো বিয়োগ করো, দুটো বিয়োগ করলে কি আসবে, 4 আসছে। তাহলে আবার এই দুটো বিয়োগ করো, কত আসছে 4, অর্থাৎ নিউট্রন সংখ্যা কি 4 4, নিউট্রন সংখ্যাটাই কিন্তু একই হলো। তাহলে সেক্ষেত্রে নিউট্রনের দন্তন্য আবার আইসোটোনের শেষে দন্তন্য, তাহলে এই দুজনের মধ্যে সম্পর্ক কি আইসোটোনের সম্পর্ক। এবং আইসোডায়াফারটা কি, আইসোডায়াফার হচ্ছে যে দুটো পরমাণুর মধ্যে বা যাদের যে সমস্ত পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা কি বললাম, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যে অন্তর, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যে অন্তর সেই দুটো একই হবে। আমি ধরে নিচ্ছি এখানে 10 এবং এখানে 6 একটা পরমাণু আছে এবং y পরমাণুটা কি না এদের মধ্যে প্রোটন এবং নিউট্রন সংখ্যার বিয়োগফল 12, এখানে যদি 12 হয় তাহলে কি হবে 6 4 2 12 10, এখানে যদি 10 থাকে, দেখো তাহলে এদের মধ্যে নিউট্রন সংখ্যা কত হচ্ছে বলো, নিউট্রন সংখ্যা বিয়োগ করব, 6 থেকে 4 বিয়োগ করো, 6 থেকে 10 থেকে 6 বিয়োগ করো, কত হবে 4, এবং 12 থেকে 10 বিয়োগ করো, কত হবে 2। এইবার দেখো এই যে প্রোটন এবং নিউট্রন, তাহলে প্রোটন কত 6, প্রোটন এখানে 6 এবং নিউট্রন হচ্ছে 4, তাহলে এই যে প্রোটন এবং নিউট্রনের মাইনাস কত হবে 2। আবার অঙ্কটা একটু পাল্টে দিই, যে 6 ছিল, তাহলে এখানে এই যে 14 থেকে 6 ভর সংখ্যা 14 এবং এখানে কত আছে এদের পরমাণু ক্রমাঙ্ক 6, তাহলে এই দুটোর বিয়োগ করলে কত আসবে আমাদের, এই দুটো বিয়োগ করলে আসবে 8 6 14 8। এবার যদি আমি দুজনের অন্তর করি, দুজনের বিয়োগ করি, একটা উপরে নিচে থাকলে সমস্যা নেই, তাহলে দুজন বিয়োগ করলে কত হবে 2। তাহলে এই দুজনের মধ্যে যে অন্তর 2 করে মিললো, অর্থাৎ আইসোডায়াফার, অর্থাৎ প্রোটন এবং নিউট্রন যাদের মধ্যে অন্তর, প্রোটন এবং নিউট্রন সংখ্যার অন্তর বা বিয়োগফল যাদের মধ্যে একই হবে তাদের কি বলবো, আইসোডায়াফার। আবার দেখো এদের পরমাণু ক্রমাঙ্ক আবার একই, আবার তাহলে এদের মধ্যে আবার কি সম্পর্ক, পরমাণু ক্রমাঙ্ক প প প, আইসোটোপ প, তাহলে আইসোটোপ, তাহলে এদের মধ্যে দুটো সম্পর্ক, একটা হচ্ছে আইসোটোপের সম্পর্ক আসছে আর একটা আইসোডায়াফারের সম্পর্ক আসছে। এটাই হলো আমাদের চারটে যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন এবং আইসোডায়াফারের মধ্যে সম্পর্ক কিভাবে বের করবো, এইভাবেই আমরা বের করব।
তো প্রায় পরমাণু এবং পরমাণুর যে স্ট্রাকচার বা অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে, অণু পরমাণু সমস্ত কিছুই এই ভিডিওতে প্রায় আলোচনা করার চেষ্টা করলাম। এবং পরবর্তী ক্লাস যেটা আসবে সেটা হচ্ছে আমাদের PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং MCQ টাইপের যে সমস্ত প্রশ্ন পরীক্ষাতে আসে সচরাচর সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হবে এবং সেই প্রশ্নের ব্যাখ্যা অনুযায়ী তাদেরকে আবার বিশ্লেষণ করা হবে পরবর্তী ক্লাসের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। ধন্যবাদ।